মণিপুর। ওই মণিপুরের উপর দিয়ে যখন অশ্বমেধ যজ্ঞের অশ্ব টকবক 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 করতে করতে চলেছে, ওই মণিপুর রাজ্যের রাজার রানী দুজনে ভ্রমণ করছিল। রানীর চোখে অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরা পড়ে গেছে। স্বামীকে ডেকে বলছে, এই যে স্বামী, তুমি তো নিজেকে বড় বীর বলে মনে করো, তুমি নাকি বড় বীর, তুমি যে কত বড় বীর সেটা প্রমাণ করতে পারবে? আচ্ছা মায়েরা আসতে, এখানে যারা বিবাহিতা মায়েরা আছেন, আপনারা যদি কখনো কোনোদিন স্বামীর বীরত্বের পরিচয় নিতে চান, স্বামীর শক্তির পরিচয় নিতে চান, আচ্ছা বলুন তো মা, আপনার স্বামী কি চুপ করে বসে থাকবে? পারে গো। তো তার স্বামী বলে, আমি কি কম বড় বীর? বলে, তুমি যদি এতই বড় বীর হবে, তাহলে ওই যে অশ্বমেধ যজ্ঞের অশ্বটা টকবক 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 করতে করতে যাচ্ছে, ওই অশ্বটাকে তুমি ধরে দিতে পারবে? তার স্বামী বলে, এটা কোনো ব্যাপার? দেখবে বলে করেছে কি, তার স্বামী ছুটতে 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 ওই অশ্বমেধ যজ্ঞের অশ্বখানাকে নিজে হাতে ধরে ফেলেছে। তাহলে অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে ধরল কে? এটাই হলো অর্জুনের ছেলে। কি নাম? মণিপুরে ছিল রাজা, বভ্রুবাহন নাগান, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বভ্রুবাহন নাম, ধর্মে কর্মে আছে মতি অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বভ্রুবাহন নাগান, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বভ্রুবাহন নাম, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। মণিপুর রাজ্যের রাজার নাম কি? বভ্রুবাহন। আর যার কথায় তিনি আজকের অশ্বমেধ যজ্ঞের অশ্বখানাকে ধরলেন, তিনি কে? কি নাম তার? কে সে? মঞ্জুরি নামেতে পত্নী অতি গুণবতী, দহে মিলে নারায়ণে করেন ভগবতী। মঞ্জুরি নামেতে পত্নী অতি গুণবতী, দহে মিলে নারায়ণে করেন ভগবতী। মঞ্জুরি নামেতে পত্নী অতি গুণবতী, দহে মিলে নারায়ণে করেন ভগবতী। মঞ্জুরি নামেতে পত্নী অতি গুণবতী, দহে মিলে নারায়ণে করেন ভগবতী। তারা সদাই করে হরির ভজ, তারা সদাই করে হরির ভজ, তারা সদাই করে হরির ভজ। তারা সদাই করে হরির ভজ। হরি ছিল তাদের শ্রীনারায়ণ, তারা সদাই করেন হরির ভজ। হরি ছিল তাদের শ্রীনারায়ণ, সদাই করেন হরির ভজ। হরি ছিল তাদের শ্রীনারায়ণ, ধর্মে কর্মে আছে মগ্ন। 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 হরি ছিল তাই গৌড়ে প্রেমানন্দে হরি বল, কর্মে আছে মগ্ন। হরি ছিল তাদের শ্রীনারায়ণ, কর্মে কর্মে আছে। তারা সদাই করে হরি ভজন।
দেহে মিলে নারায়ণে করেন ভকতি। তাহলে অর্জুনের পুত্র বভ্রুবাহন, এটা কিন্তু অর্জুন জানে না বাবা। আচ্ছা এটা হতে পারে বাবা? কি হয় এই জগৎ সংসারে? আমি একজন বাবা, আমি বাবা হয়ে আমি জানবো না যে আমার ছেলে বেঁচে আছে কিনা? অর্জুন কেন জানে না? আসলে অর্জুন আর বভ্রুবাহনের মাঝখানে একটা প্রাচীর উঠে আছে, দেওয়াল। অর্জুন একদিক দিয়ে ছুটছে, বভ্রুবাহন একদিক দিয়ে ছুটছে, দু বাপ বেটায় ছুটছে, দেওয়ালে ধাক্কা মারছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে দেওয়ালটাকে ভাঙতে হবে, তাহলে দেওয়ালটা আমি ভেঙে ফেলি। এই যে অর্জুন একটা ঘটনা ঘটিয়েছিল, কখন জানেন? দ্রৌপদীকে যখন বিবাহ করলেন, পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে করে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, কি সুন্দর একটা জিনিস এনেছি, দেখবে এসো। এটা অবশ্য আমার থেকে মেয়েরা বা মায়েরা খুব ভালো মতন জানেন যে খুব সুন্দর জিনিস। তো মা কোনো দিকে না তাকিয়ে বলে উঠলো, খুব ভালো করেছিস বাবা, তোরা যে জিনিসটা এনেছিস এক কাজ কর, তোরা 5 ভাই মিলে সমান করে ভাগ করে নে। আস্তে, হ্যাঁ গো মায়েরা, এটা খুব সুন্দর জিনিস, এটা খুব ভালো জিনিস। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এটা কি হলো? মা পিছনে ফিরে তাকালো না, দেখলো না যে ছেলেরা কি বস্তুটা এনেছে, হঠাৎ বলে দিল 5 ভাই মিলে সমান করে ভাগ করে নে। আচ্ছা ভাগটা করবে কি করে এরা? আমি তো একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে এদের 5 ভাইয়ের গলায় মালাদান করব কি করে? আমি কি ভাঙার বস্তু? এরা 5 ভাই আমাকে ভেঙে ভাগ করে নেবে? ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে, হায় হায়, মা পিছনে ফিরে তাকালো না, দেখলো না, এমন একটা কথা বলে দিল। দ্রৌপদী একটা মেয়ে, ও একটা মেয়ে হয়ে আমাদের 5 ভাইয়ের গলায় মালা পরাবে কি করে? ও তো ভাঙার বস্তু নয়। কিন্তু মায়ের কথা লঙ্ঘন করি কি করে? গালে হাতটা দিয়ে চুপটি করে বসে আছে। এমন সময় মা স্বয়ং ব্যাসদেব এসে হাজির হলেন। ব্যাসদেব এসে বলে উঠলেন, এই যে গালে হাত দিয়ে চিন্তা করার দরকার নেই, আমি বলছি তোমার এই জন্মের 5টা স্বামী হবে। হ্যাঁ, একটা দুটো নয় গো, 5-5টা। না না, আমি মানে উমেশ মণ্ডল না, স্বয়ং ব্যাসদেব। দ্রৌপদী তুমি চিন্তা করো না, এ জন্মে তোমার 5টা স্বামী হবেই হবে। কারণ পূর্ব জন্মে তুমি যখন কেতকী হয়ে জন্মগ্রহণ করেছিলে দক্ষিণ নন্দিনী, সুরভি গাভীর অভিশাপ আছে, তোমার উপরে আশীর্বাদ আছে। কার? যেদিন তুমি ভোলানাথের চরণে প্রণাম নিবেদন করে 5 বার বলেছিলে পতিং দেহি, ভোলানাথ সেদিন তোমার উপরে তুষ্ট হয়ে তোমাকে স্বরূপে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন, তোমার একটা নয়, দুটো নয়, 5টা স্বামী হবে। শুধু তাই নয়, যারা তোমার 5 স্বামী হবে তারা জগৎ সংসারে সাধারণ কোনো ব্যক্তি হবে না, তারা হবে এক একজন মহাবীর। আর কার আশীর্বাদ আছে? স্বর্গের দেবতাদের, ধর্ম, ইন্দ্র, পবন এবং অশ্বিনী যুগল। যেদিন তুমি পাহাড়ের উপরে পর্বতশৃঙ্গের উপরে তপস্যা করেছিলে সুন্দর পতি লাভের জন্য, সেদিন ওই পঞ্চদেবতা তোমাকে আশীর্বাদ করেছিল, আমাদেরকে তুমি 5 স্বামী রূপে পাবে। তাই তুমি দুঃখ করো না, এ জন্মে তোমার 5টা স্বামী হবেই হবে। কিন্তু থাকবে কি করে? হ্যাঁ বাবা, একটা মেয়ে তো 5টা ছেলে, থাকবে কি করে? একটা বিধান তৈরি হলো। বিধানটা কে দিলেন? স্বয়ং ব্যাসদেব। এই যে দ্রৌপদী এক একটা ভাইয়ের কাছে 1 বৎসর করে থাকবে, আর এই 1 বৎসর কাল থাকাকালীন কোনো ভাই বা দাদা দুজনকে একসঙ্গে দেখতে পারবে না। চিন্তা করুন মা, একই সংসারে থাকবে, খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু করবে, কিন্তু দুজনকে একসঙ্গে দেখা যাবে না। যে দেখে ফেলবে তার হয়ে যাবে অপরাধ। আর এই অপরাধের কারণে তাকে 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ 12 বৎসরের বনবাস যেতে হবে। কত বড় কঠিন বিধান! পঞ্চ পাণ্ডব মেনে নিলেন। দ্রৌপদী আছে কার কাছে? ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে।
অর্জুন গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় বাবা কোথা থেকে এক দরিদ্র ব্রাহ্মণ ছুটতে 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 অর্জুনের কাছে এসে বলে উঠলেন, অর্জুন। কি হয়েছে? ব্রাহ্মণ বলে, দেখো না অর্জুন, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, সকালবেলা মাঠের মধ্যে গরু চড়াচ্ছিলাম, কোথা থেকে হঠাৎ একদল ডাকাত এসে সব গরুগুলোকে মাঠ থেকে তুলে নিয়ে চলে গেছে। অর্জুন বলে, আমি কি করব? না, ওই গরুগুলোই আমার সম্বল, ওই গরুগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে আমি বড় উপকৃত হই। মায়েরা চিন্তা করুন, ব্রাহ্মণের গরুগুলোকে ডাকাত দল তুলে নিয়ে গেছে। অর্জুন যদি ওই ব্রাহ্মণের গরুগুলোকে ফিরিয়ে দিতে চায় তাহলে কি করতে হবে বাবা? ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করতে হবে। বিনা যুদ্ধে তো গরুগুলোকে ফিরে পাবে না। আর যুদ্ধ করতে গেলে কি দরকার? অস্ত্র। অস্ত্র কোথায় আছে? অস্ত্রাগারে। ওই দরিদ্র ব্রাহ্মণের গরুগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য অর্জুন ওই ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে ছুটতে 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 অস্ত্রাগারের দরজা খুলে যেই না ভিতরে প্রবেশ করেছে, ওই অস্ত্রাগারের মধ্যে প্রবেশ করে অর্জুন দেখতে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদী মধুর আলাপনে মত্ত। বিধান কি ছিল মা? দুজনকে একসঙ্গে দেখা যাবে না। যে দেখে ফেলবে তার অপরাধ, অন্যায়। আর এই অপরাধের কারণে তাকে 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ 12 বৎসরের বনবাস। আর কি অর্জুন থাকতে পারে? অমনি যোগীর বেশে গেল সেই দেশে, ভজিল তাহার নাম। অর্জুন যোগীর বেশে গেল সেই দেশে, ভজিল তাহার নাম। অর্জুন যোগীর বেশে গেল সেই দেশে, ভজিল তাহার নাম। অর্জুন যোগীর বেশে গেল সেই দেশে, ভজিল তাহার নাম। বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো, এবারে বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো। বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো, এবারে বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো। ও সে বিধির বিধান লঙ্ঘন করিল, এবারে বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো। ও সে বিধির বিধান লঙ্ঘন করিল, এবারে বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো। ও সে বিধির বিধান লঙ্ঘন। এবারে বনে হতে বনান্তরে গেল, হতে বনান্তরে গেল। এবারে বনে হতে বনান্তরে গেল, এবার বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো। এবারে বনে হতে বনান্তরে গেল, বনে বনে অর্জুন ঘুরে এবারে বেড়ালো। বন হতে বনান নেতাই গৌর বনে বনে হরি বল হরি বল হরি 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 বল। এবারে বনে বনে অর্জুন এবারে বনে বনে অর্জুন ঘুরে বেড়ালো। যোগীর বেশে গেল সেই দেশে, ভজিল তাহার নাম। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই অন্যায় অপরাধের জন্য অর্জুন কতদিন বনে বনে ঘুরছে? 12 বছর। 12 বছরে 10টা বছর ঘোরার পর, ও মায়েরা, একটা মানুষ যদি বনে বনে 10টা বছর ঘোরে, তার যে কি কষ্ট, কি জ্বালা, যে ঘুরে বেরিয়েছে সেই হাড়ে হাড়ে টের পেয়েছে। পুকুরে জল খেয়েছে, রাস্তায় শয়ন করেছে, গাছের ফল খেয়েছে। এইভাবে 10টা বছর অতিক্রান্ত হওয়ার পর, ওই যে মণিপুরের কথা বলছিলাম না, মণিপুর, ওই মণিপুরের মাটিতে অর্জুন পা রেখেছে। মণিপুরের মাটিতে পা রেখে অর্জুন মনে মনে চিন্তা করছে, 12 বছরে 10টা বছর অনেক কষ্টে কেটে গেল, বাকি 2টো বছর যে কিভাবে কাটবে তা কে জানে। এই জঙ্গলের মধ্যে গাছের ফল খাচ্ছি, পুকুরের জল খাচ্ছি, রাস্তায় শয়ন করছি। হরে কৃষ্ণ। এই জঙ্গলের মধ্যে কেউ আমাকে চেনে না, কেউ জানে না, একটু আশ্রয় চাইলে আশ্রয় দিতে চাই না। কি যে করি, কোথায় যাই, এত কষ্ট, এত যন্ত্রণা। কতদিন মাকে দেখিনি, ভাইদের দেখিনি, দ্রৌপদীকে দেখিনি,
এই চিন্তা করতে করতে মা ক্লান্ত পরিশ্রান্ত দেহ মলয় মৃদুমন্দ বাতাসে ওই মণিপুরের মাটিতে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। ভসভস করে নাক ডাকি অর্জুন ঘুমোচ্ছে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে একটা ছেলে যাচ্ছে। ছেলেটা যে কে বলতো ঘড়স ঘড়স করে নাক ডাকিয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ওর ঘুমটা তো ভাঙাতে হবে বলে করেছে কি, ছেলেটা অর্জুন ঘুমোচ্ছিল, অর্জুনের হাত দুখানাকে ধরে ওহে ওটা বড় যেই অর্জুনের হাত দুখানাকে ধরে টেনেছে ছেলেটা, অর্জুনের কাঁচা ঘুম ভেঙে গেছে। আর কাঁচা ঘুম ভেঙে গেলে কান্না রাগ হবে বলুন মা? এই যে হরিবাসরে বসে একটু পরে হয়তো শুরু হয়ে যাবে, আপনারা হাত পা ছড়িয়ে ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমান। যদি বলি হ্যাঁ গো মা, হরি কথা শুনতে এসে হরিবাসরে হাত পা ছড়িয়ে ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন কেন? মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলবে, মুখ পোড়া আমি ঘুমাচ্ছি তাতে তোমার কি? মুখ পোড়া আমি ঘুমাচ্ছি তাতে তোমার কি হয়েছে? তুমি তোমার কাজ করে যাও, আমি আমার কাজ করে যাই। সারা বছর এই শেরপুর বাজারে মন্দিরের সামনে দুদিন কীর্তন হবে, অন্যদিন এখানে এসে একা একা ঘুমোতে পারবো? হ্যাঁ, আজকের একটু সবাই আছে, সবার মাঝে একটু জম্মের ঘুম ঘুমিয়ে নেব না? এগুলোকে বলে জম্মের ঘুম। কোনোদিন ঘুমোতে পারবে না, হরিবাসরে সবার মাঝে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তো যেই না হাত দুখানাকে ধরে টেনেছে, অর্জুনের কাঁচা ঘুম ভেঙে গেছে। অর্জুন অমনি বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, গোবিন্দ কৃপা করুন। আচ্ছা ঠিক আছে, গোবিন্দ কৃপা করবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অমনি অর্জুন বলে উঠল, কে ছোকরা, ভাগ এখান থেকে। ছেলেটা বলে, এই যে কে তুমি, তোমার পরিচয় কি? অর্জুন বলে, আমি যদি পরিচয় না দিই। ছেলেটা বলে, যদি পরিচয় না দাও তাহলে এই যে দেখছো মণিপুর রাজ্য, এই মণিপুর রাজ্য থেকে তোমাকে ঘাড় ধরে টানতে টানতে বের করে দেব। যেই বলেছে ঘাড় ধরে টানতে টানতে বের করে দেব, অর্জুন তখন মনে মনে চিন্তা করছে, হায় রে আমার পোড়া কপাল, আমি মহাবীর অর্জুন, আমি গান্ডীব ধরলে মানুষ থরথর করে কাঁপবে। সামান্য একটা বাচ্চা ছেলে বলে কিনা আমাকে এখান থেকে ঘাট ধরে বের করে দেবে? এই তুই কত বড় বীর, আমাকে একবার টেনে তোল তো দেখি। ধর টেনে তোল। ছেলেটা বলে, কি এমন বীর রে, টেনে তুলতে পারবো না, দেখবে বলে করেছে কি, এই যে ওঠো ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। যখন হাত দুখানাকে ধরে টেনে তুলতে যাচ্ছে, ছেলেটার মাথায় একটা রাজমুকুট ছিল, ওই রাজমুকুটটা উনি মাটিতে পড়ে গেল। আর ছেলেটার মাথার কেশগুচ্ছগুলো সমস্ত পৃষ্ঠদেশ ছড়িয়ে পড়েছে। অর্জুন তখন গাছের তলা থেকে অপলক নয়নে সেই ছেলেটার দিকে দেখছে, আর তার অন্তর থেকে কে যেন বলছে, বলো কে তুমি, তুমি তুমি ওগো বলো 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 বলো, বলো কে তুমি
ওগো আলোক রে আলোক রে দাঁড়ালে আছি বলকে তুমি 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 ওগো বলো 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 কে তুমি বলো কে তুমি বলো বলো কে তুমি বলো কে তুমি আমি তো তোমায় চিনিতে পারছি না কৃপা করে আমায় একবারে তোমার পরিচয় দাও হে কৃপা করে আমায় একবারে তোমার পরিচয় কৃপা করে আমায় একবারে তোমার পরিচয় দাও হে বলো কে বলো কে বলো কে তুমি 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 ওগো বলো 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 কে ওগো আলোক রে আলোক রে দাঁড়ালে
অর্জুন বলে এই যে আমি তো দেখছিলাম ছেলে, কিন্তু এখন তো দেখছি তুমি তো ছেলে নও, তুমি তো অতি অপূর্ব এক সুন্দরী মেয়ে। মেয়েটা বলে আমি মেয়ে বটে, কিন্তু ছেলের সাজে থাকতে ভালোবাসি, যেটা বর্তমান জগতে চলছে। মা কিছু মনে করবেন না, মেয়েদের হাজার হাজার পোশাক ব্যবসায়ীরা তৈরি করছে, কিন্তু সেই পোশাকে মেয়েদের বা মায়েদের মন ভরছে না। দিব্যি ছেলেদের হাঁটু পর্যন্ত জিন্স আর কোমর পর্যন্ত গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আপনি পিছন দিক থেকে বুঝতেই পারবেন না সামনে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। তা মেয়েটা বলে আমি মেয়ে বটে, কিন্তু আমি ছেলের সাজে থাকতে ভালোবাসি। অর্জুন বলে তোমার পরিচয়? বলে শুনবে আমার পরিচয়। এই যে মণিপুর রাজ্য, এই মণিপুর রাজ্যের রাজার নাম হলো গন্ধারপুরার চিত্রভানু, আর তার আদরের একমাত্র কন্যা আমার নাম হলো চিত্রাঙ্গদা। ও, তুমি তাহলে রাজকন্যা চিত্রাঙ্গদা, তাই এত সুন্দর দেখতে। কিন্তু তোমার পরিচয় কি? অর্জুন বলে তুমি যদি সাধারণ কোনো ঘরের মেয়ে না হতে পারো,